প্রথম বর্ষের শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর মধ্যে সবাই সুস্থ আছো। তো আমরা চ্যাপ্টার 5 সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা শুরু করেছিলাম। তো আজকে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এন্ট্রপি নিয়ে আমরা গত 2-3টা ক্লাস অনেকগুলো ডেরিভেশন করেছি। এন্ট্রপি আইডিয়াল গ্যাসের জন্য এন্ট্রপি রাশিমালা, ভ্যান ডার ওয়ালস রিয়েল গ্যাসের জন্য এন্ট্রপি রাশিমালা, তারপর বিভিন্ন ইয়ারের কোশ্চেনগুলো কিভাবে আসে সেগুলো আমি তোমাদের ডিরাইভ করে দিয়েছি। তো আজকে আমরা যে কোশ্চেনটা পড়ব সেটা হচ্ছে রিভার্সিবল প্রক্রিয়া এন্ট্রপি কীরকম হয়, ইরিভার্সিবল প্রক্রিয়া এন্ট্রপি কীরকম হয় তার রাশিমালাটা আমরা দেখব, আর এরপর আমরা একটা অঙ্ক করব। তো মোটামুটি আজকে আমাদের সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড এন্ট্রপি যে চ্যাপ্টারটা আজকে কমপ্লিট হয়ে যাবে। তো আজকে পুরো কোশ্চেনটা লিখে নাও আগে। আজকে আমরা যে কোশ্চেনটা করতে যাচ্ছি সেটা হলো show that entropy remains constant in a reversible process but it increases in a irreversible process. Show that entropy remains constant in a reversible process but it increases in a irreversible process. অর্থাৎ প্রত্যাবর্তী প্রক্রিয়ায় দেখাও যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি কনস্ট্যান্ট থাকে এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়। তো আমরা এর আগে এন্ট্রপির যে আরেকটা রাশিমালা দেখেছিলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপি কনস্ট্যান্ট থাকে অ্যাডিয়াব্যাটিক প্রসেসে, সেটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে রিভার্সিবল প্রসেসে এন্ট্রপির অবস্থাটা কি দাঁড়ায় সেটা আমরা দেখব। এটা করার জন্য আমার আবার কার্নোট চক্রটা লাগবে। কার্নোট চক্রটা আবার আমাদের রেখে নিতে হবে। কার্নোট চক্রটা দেখো কতটুকু মনে আছে। আমরা যে কার্নোট চক্র করেছিলাম, পিভি গ্রাফ যেটা ছিল, এবিসিডি আমাদের গ্রাফ ছিল, এতে P1 V1 T1 আয়তন, চাপ এবং তাপমাত্রা ছিল P1 V1 T1। এ থেকে বিতে যাওয়ার জন্য আমরা সমস্ত প্রক্রিয়ায় কাজ করেছিলাম, অর্থাৎ এখানে আমরা Q1 তাপ গ্রহণ করেছিলাম। তো Q1 তাপ গ্রহণ করে এ থেকে বিতে গিয়েছি, বি এর টেম্পারেচার এতে যা ছিল বিয়েও তাই আছে, সেই টেম্পারেচারটা রাখার জন্যই আমরা তাপমাত্রা গ্রহণ করেছিলাম। এ থেকে বিতে আমরা প্রসারিত করেছি গ্যাসটাকে, প্রসারিত করলে তাপমাত্রা কমে যায়। তো তাপমাত্রাটা যাতে না কমে সে কারণে আমরা এখান থেকে তাপ গ্রহণ করেছিলাম। Q1 তাপ গ্রহণ করে তাপমাত্রা এতে T1 ছিল, বিতেও T1ই রেখেছিলাম। এরপরে আমরা করেছি বি থেকে সি এ এসেছিলাম। তোমাদের কতটুকু মনে আছে? আমি এ আর বিটাই প্রথমে করি। যখন আমরা এ থেকে বি এসেছিলাম, আমাদের একটা সিলিন্ডারে, পিস্টনযুক্ত সিলিন্ডারে গ্যাস ছিল, এরকম একটা সিলিন্ডার ছিল। পিস্টনটাকে টেনে আমি উপরে তুলেছি। যখন আমি পিস্টনটাকে টেনে উপরে তুললাম
তখন গ্যাসটা প্রসারিত হয়ে গেল। প্রসারিত হয়ে গেলে তাপমাত্রাটা কমে যাবে। তাহলে তাপমাত্রা যদি কমে যায়, আমরা সেটাকে কমতে না দিয়ে Q1 তাপ গ্রহণ করে তাপমাত্রাটা, এখানে T1 ছিল, এখানেও আমরা T1ই রেখেছি, Q1 তাপ গ্রহণ করে। যেহেতু তাপ গ্রহণ করেছি, তাপমাত্রা একই আছে, তাপমাত্রা একই থাকলে সেই প্রসেসটার নাম হচ্ছে আইসোথার্মাল প্রসেস। তাহলে আমরা এ থেকে বি এ গিয়েছিলাম, আইসোথার্মাল প্রসেসে তাপমাত্রা একই ছিল। তাহলে যদি আমরা একটা পয়েন্ট থেকে শুরু করি, যে এই পয়েন্টটা হচ্ছে এ থেকে আমি বি এ যাব। এ থেকে যদি বি এ যেতে হয় তাহলে আমার তাপমাত্রা একই রাখতে হবে। আবার আমি গ্যাসটাকে প্রসারিত করেছি, তাপ গ্রহণ করেছি। যদি আমি প্রসারিত করি, এ পয়েন্টটা নিয়েছি, তাপমাত্রা যা ছিল তাই আছে। এখন যদি আমি এটা এই পাশেও দেই, এই পাশেও দেই, একটা লাইন টানি, এই লাইনের মধ্যে যতগুলো পয়েন্ট আছে এই সবগুলো পয়েন্টে তাপমাত্রা একই। কারণ এখানে যদি তাপমাত্রা, আমি এদিকে তাপমাত্রা দিয়েছি, টি হচ্ছে এদিকে, এটা যদি 30 ডিগ্রি হয়, গ্রাফের এই পয়েন্টও 30, এটাও 30, এটাও 30, যে কোনো জায়গায় আমি নেই না কেন সেটাই তাপমাত্রা হবে 30। অর্থাৎ আমাকে যদি তাপমাত্রা একই রাখতে হয় তাহলে একটা স্ট্রেট লাইন আঁকতে হয়। আর যেহেতু আমি প্রসারিত করেছি, সুতরাং গ্রাফের স্ট্রেট লাইনটা লেফট দিকে যাবে না, রাইট দিকেই যাবে। তাহলে আমি যদি এ পয়েন্ট থেকে শুরু করি, অবশ্যই একটা স্ট্রেট লাইন হবে, এটা ডান দিকে যাবে। তো ডান দিকে যাও মানে কি? এটা হচ্ছে এনট্রপি। এ পয়েন্ট ছিল, এনট্রপি ছিল এই জায়গায়। তাহলে এখন এনট্রপি, এটা যদি প্রসারিত করে আমি ডান দিকে দেই, ধরে নিলাম আমার বি পয়েন্টটা এই পর্যন্ত আসলো, তাহলে তখন এনট্রপি হচ্ছে এটা। এই হচ্ছে এই পয়েন্ট, তখন এনট্রপি, এই হচ্ছে এই পয়েন্ট এনট্রপি। এখন দেখো, এই পয়েন্টে এনট্রপি যদি 5 হয়, এই বি পয়েন্টে এনট্রপি তাহলে কত? এ পয়েন্টে যদি 5 হয়, ডান দিকে আমার এনট্রপি, তাহলে এনট্রপি বাড়তে বাড়তে গিয়েছে, এই পয়েন্টে অনেক হবে, হয় 25-30 কিছু একটা হবে। যাই হোক না কেন, আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকে যখন আমরা গেলাম তখন এনট্রপিটা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যখন আমি তাপ গ্রহণ করেছি, তাপ গ্রহণ করে গ্যাসটাকে প্রসারিত করেছি, তখন আমি গ্রাফ থেকে দেখতে পেলাম টেম্পারেচার একই আছে কিন্তু এনট্রপি বৃদ্ধি পেয়েছে। তোমরা গ্রাফটা একটু খেয়াল করো, এই গ্রাফ কিন্তু তোমাদের ইন্টারে ছিল না। ইন্টারে হয়তো তোমাদের ইন্টারের কারণচক্রটা ছিল, কিন্তু এই গ্রাফটা কিন্তু নাই। আর তোমাদের অনার্সে যখন কোশ্চেনগুলো লিখবে, হুবহু ইন্টারেরটা তো দিলে হবে না, তোমাকে একটু বাড়তি লিখবে, যে বাড়তি এই গ্রাফটার সাথে যে এই গ্রাফটা জয়েন করে দিবে তার নাম্বারটাই ভালো আসবে। তো অনার্সে কিছু তোমাদের এক্সট্রা অ্যাড করতে হবে, এই কারণে এটা বুঝতে হবে, এটা কিন্তু তোমাদের আগে ছিল না। আমি আরেকবার বলছি, যখন আমি এ থেকে বিতে গেলাম তখন আমি তাপ গ্রহণ করেছি, তাপ গ্রহণ করে গ্যাসটাকে প্রসারিত করেছি। এই গ্রাফে আমার এদিকে দিয়েছি আমি টেম্পারেচার, এদিকে দিয়েছি আমি এনট্রপি। এনট্রপিটা বোঝার জন্য, কারণ প্রশ্নটা কিন্তু আমরা করছি এনট্রপি নিয়ে, কাজেই এনট্রপির একটা আলাদা গ্রাফ করেছি। তাহলে আমি এই সাইডে দিয়েছি এনট্রপি, এদিকে দিয়েছি আমি টেম্পারেচার। তাহলে এ থেকে যখন আমি বিতে এসেছি তখন আমরা দেখেছি যে আমাদের টেম্পারেচারটা ফিক্সড, এতেও T1, বিয়েও T1। তো টেম্পারেচার ফিক্সড রেখে আমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসব, প্রসারিত করব। টেম্পারেচার ফিক্সড রেখে যদি আমি এ থেকে বি এ আসতে চাই, এনট্রপি ভার্সেস টি গ্রাফে আমাকে অবশ্যই এ থেকে বি স্ট্রেট লাইন দিতে হবে, যেটা আমরা ওখানে বাকিয়ে দিয়েছিলাম কারণ চাপ কমেছে, আয়তন কমেছে, আয়তন বেড়ে গিয়েছে, তখন আমরা এগুলোকে বাড়িয়ে দিয়েছি। এখন কিন্তু সেরকম দেওয়া যাবে না। একদিকে আমি টেম্পারেচার দিয়েছি, একদিকে এনট্রপি দিয়েছি। তাহলে টেম্পারেচারটা যদি ফিক্স থাকতে হয় তাহলে অবশ্যই এটা স্ট্রেট লাইন হবে। তাহলে এ থেকে বি এ সেই স্ট্রেট লাইন বরাবর আসলো। তাহলে এ থেকে বি এ যদি স্ট্রেট লাইন বরাবর আসে, আসার পরে আমরা গ্রাফ থেকে দেখা যাচ্ছে যে আমার এ পয়েন্টে যদি এনট্রপি আমি 5 ধরি, বি পয়েন্টে এনট্রপি হয়ে যায় 25-30, এরকম যে কোনো একটা কিছু।
মেইন কথা হচ্ছে এ থেকে যখন বি এ আসে তখন এন্ট্রপিটা বেড়ে যায়। তাহলে আমরা গ্রাফ থেকে দেখতে পাচ্ছি যখন এ থেকে কার্নোট চক্রের এ থেকে বি এ আসার সময় এন্ট্রপিটা বৃদ্ধি পায়। তাহলে আমরা এন্ট্রপির রাশিমালা আমরা কি জানি? ds is equal to dq by t। এন্ট্রপির রাশিমালা হচ্ছে ds is equal to dq by t। তো আমার এখানে dq টা নিয়েছি আমি q1 বাই আমার টেম্পারেচার হচ্ছে T1। তাহলে আমার এন্ট্রপি হচ্ছে ds is equal to q1 by T1। টেম্পারেচার দেখো এ থেকে যখন বি এসেছো টেম্পারেচার এখানেও T1 ছিল, এখানেও T1 ছিল, আর আমরা এন্ট্রপি চেঞ্জটা Q1 ধরে নিলাম। যেটা তাপ দিয়েছি ওটাই আমার প্রথমে 0 থাকলে, তাহলে প্রথমে তো কোনো তাপ দিই নাই, সুতরাং ডিফারেন্স Q1 মাইনাস 0, তাহলে dq সমানও Q1। ডিফারেন্স কিন্তু আগেরটা থেকে মাইনাস করে নিতে হয়। তাহলে শুরুতে আমরা কোনো তাপ দেই নাই, শুরুতে তাপ ছিল 0, তাহলে 0-র সাথে যদি আমি Q1 মাইনাস 0 করি dq is equal to Q1 হয়। তাহলে এন্ট্রপির যে পরিবর্তন এ থেকে বি তে আসার সময় সেটা হলো ds is equal to Q1 by T1। তোমরা প্রশ্নটা লিখবে কি করে সেটা খেয়াল করো। তোমরা প্রথমে গ্রাফ দুটো দিয়ে শুরু করবে। গ্রাফটা আমি পুরোটা কমপ্লিট করব, তোমরা যখন প্রশ্ন করবে লাস্ট স্টেপ করবে পুরোটাই একে জাস্ট একটা থেকে আরেকটা স্টেপ বুঝিয়ে দিবে, এত মাঝখানে কিছু লিখতে হবে না। আগে গ্রাফ দুটো কমপ্লিট করতে হবে, তারপর শুরু করতে হবে যে এ থেকে তোমাদের শুরু করতে হবে এ থেকে বি পয়েন্টে এন্ট্রপির পরিবর্তন, চেঞ্জ ইন এন্ট্রপি ফ্রম দ্য লাইন এ বি। চেঞ্জ ইন এন্ট্রপি তোমরা এখান থেকে শুরু করতে পারো। আগে তোমাকে গ্রাফ দুটো আঁকতে হবে, আঁকার পরে তারপরে এখান থেকে শুরু করবে। চেঞ্জ ইন এন্ট্রপি ফ্রম দ্য লাইন এ বি। এ বি লাইনে তোমার এন্ট্রপির পরিবর্তন ds is equal to Q1 by T1। তাহলে এ বি লাইনে আমাদের এন্ট্রপির চেঞ্জ হচ্ছে Q1 by T1। তোমরা গ্রাফটা আঁকার পরে এখান থেকে শুরু করবে। এখন দেখো আমরা নেক্সট ফেজে আসবো, বি থেকে সি। বি থেকে সি এ কি হলো? এটা ছিল রুদ্ধতাপীয় পরিবর্তন, অর্থাৎ এই বি থেকে সি আমরা যখন কাজ করেছি তখন আমরা কোনো তাপ গ্রহণ করি নাই, তাপের কোনো পরিবর্তন নেই। তাহলে আমার এন্ট্রপি কি? ds is equal to dq by t। তাহলে এন্ট্রপির তাপের পরিবর্তন শূন্য, অর্থাৎ dq is equal to 0। dq যদি 0 হয় তাহলে তো ds ও 0। এই 0 মানে এটা হচ্ছে কনস্ট্যান্ট। 0 বলতে ভ্যালু যে 0 তা না, এটা হচ্ছে পরিবর্তনটা হচ্ছে কনস্ট্যান্ট, যা ছিল তাই। অর্থাৎ আগে যে Q1 ছিল এখনো তার মানটা Q1ই থাকবে। তাহলে তখন এন্ট্রপির পরিবর্তনটা হয়ে যাবে কনস্ট্যান্ট। তা বি থেকে যখন আমি সি তে এসেছি তখন যেহেতু dq নাই, dq সমান 0, তাহলে ds সমানও 0, অর্থাৎ এন্ট্রপির কোনো পরিবর্তন হলো না। এটা খেয়াল করবে যে এখানে যে আমরা 0 লিখলাম, এই 0 মানে কিন্তু ভ্যালুটা 0 না, গ্রাফে কিন্তু 0 না, এটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন নাই। এন্ট্রপির পরিবর্তন নাই মানে তাপের পরিবর্তন নাই। আমাদের এন্ট্রপি ছিল ds is equal to dq by t। তাহলে আমরা যখন বি থেকে সি এলাম তখন আমার কোনো তাপ গ্রহণ বা বর্জন করিনি, রুদ্ধতাপীয় পরিবর্তন বা অ্যাডিয়াবেটিক প্রসেস। আমরা কিন্তু শুরুতে অ্যাডিয়াবেটিক প্রসেসটা করেছিলাম, যে দেখাও যে
অ্যাডিয়াবেটিক প্রসেসে এনট্রপির পরিবর্তন শূন্য। তাহলে এখানে এই যে ডিকিউ নাই, অর্থাৎ ডিকিউটা জিরো বা ডিকিউটা, মেইনলি কথা হচ্ছে ডিকিউ কনস্ট্যান্ট, এখানে তাপের কোনো পরিবর্তন নাই। তাপের পরিবর্তন না থাকলে সেই ক্ষেত্রে এনট্রপিটা হবে কনস্ট্যান্ট। তাহলে এনট্রপি যদি কনস্ট্যান্ট হয়, আমার এই হচ্ছে এনট্রপি লাইন, তাহলে আমরা এ থেকে বি এ এসেছিলাম, বি এর এনট্রপি, এটা এনট্রপি হচ্ছে এই জায়গায়, বি পয়েন্টে আমার এনট্রপিটা ছিল। এখন আমি কি করেছিলাম, আগেও আমার তাপমাত্রা ছিল T1। বি থেকে যখন আমি সি আসব, তোমাদের কার্নোট চক্র অনেকবার করে আমি কার্নোট চক্র পড়েছি, কয়েকদিন ধরে পড়ানো হয়েছে। বি থেকে যখন আমি সি এসেছি, তখন হচ্ছে এটা অ্যাডিয়াবেটিক প্রসেসে গ্যাসটা যে ছিল আমাদের সিলিন্ডারের মধ্যে, যে গ্যাস ছিল, পিস্টনটাকে আমরা আরো উপরের দিকে উঠিয়েছি, অর্থাৎ প্রসারিত করেছি। যতই আমি গ্যাসকে প্রসারিত করব, ততই আমার তাপমাত্রা কমে যাবে। তো এখনো কিন্তু আমার তাপমাত্রা কমে গেল। আগের বার আমরা তাপমাত্রা T1 ছিল, T1ই রেখেছিলাম তাপ গ্রহণ করে। এখন আমরা কি করছি, এখন কিন্তু আমরা তাপ গ্রহণ করব না, তাপ বাইরে থেকে নেও নাই, দেও নাই। তাহলে আমরা যদি না দিই, তাহলে তাপমাত্রাটা কেমন হবে? আগে যেমন তাপ গ্রহণ করে তাপমাত্রা T1 রেখেছিলাম, এখন আমি গ্যাসটাকে আরো প্রসারিত করেছি, তাহলে অবশ্যই তাপমাত্রাটা কমে যাবে। তাহলে এনট্রপি যদি আগের অবস্থাতেই থাকতে হয়, তাপমাত্রা কমায় দিতে হয়। তাপমাত্রা হচ্ছে এইদিকে, উপরের দিকে যদি দেশাংশ আমরা জানি, উপরের দিকে হচ্ছে পজিটিভ, এখান থেকে 0 থেকে শুরু হয়। এনট্রপি থাকবে BA, এনট্রপি চেঞ্জ করা যাবে না, তাপমাত্রাটাকে কমিয়ে দিতে হবে। তাহলে অবশ্যই আমাকে এই যে লাইনটাকে নিচে নামাতে হবে, এবং এটাও স্ট্রেট লাইন থাকবে। স্ট্রেট লাইন কেন থাকবে? এই যে এনট্রপি কনস্ট্যান্ট, আমি যদি একটু বাড়িয়ে কমিয়ে বা এরকম বাঁকা করে দেই, তাহলে এনট্রপি প্রতিটা পয়েন্টে চেঞ্জ হয়ে গেল, আমার তো এনট্রপি চেঞ্জ হবে না। যেহেতু এনট্রপি চেঞ্জ হবে না, সুতরাং এটাও একটা স্ট্রেট লাইন হবে। তাহলে আমি আমার এ বি হয়ে গেল, আমি বি থেকে সি আসলাম, সেটাও একটা স্ট্রেট লাইন হলো। দেখো আমার টেম্পারেচার বি এ ছিল, এই জায়গায় ছিল, উপরের দিকে এটা 30 ডিগ্রি, এখন আমার টেম্পারেচার কমে গিয়েছে, তার মানে এই জায়গায় যদি থাকে তখন টেম্পারেচার অনেকখানি কমে গিয়েছে। এনট্রপি বি এ যাচ্ছিল, সি এও এনট্রপি একই। এরপরে দেখো, এখন আমরা আসবো সি থেকে ডি এ। যখন আমরা সি থেকে ডি এ আসব, আবার আমরা তাপ বর্জন করব, সেটা হচ্ছে, এগুলো আমরা আগে করেছি। সি থেকে যখন আমরা ডি এ এসেছিলাম, তখন আবার তাপ বর্জন করেছিলাম Q2। তাপ বর্জন করে তাপমাত্রা আবার আগের অবস্থায় রেখেছিলাম। আগেও T2 ছিল, এখনো ডি পয়েন্টে সি থেকে যখন ডি এ এসেছে, তখনও তাপমাত্রা T2 তেই আছে, কিন্তু এখন আমরা তাপ বর্জন করেছি। তো যখন আমি তাপ বর্জন করব, অর্থাৎ ডিকিউ এর পরিমাণ কম, ডিকিউ এর পরিমাণের সাথেই ডিএস এর পরিমাণটা নির্ভর করে। আমরা জানি ডিএস ইজ ইকুয়াল টু ডিকিউ বাই টি। তাহলে ডিএস এর ডিকিউ এর পরিবর্তনটা যেরকম হবে, ডিএস এর পরিবর্তনটাও সেরকম হবে। ডিকিউ যদি বাড়ে, ডিএস বাড়বে, ডিকিউ যদি কমে যায়, তাহলে ডিএসও কমে যাবে। তাহলে এখন আমার ডিকিউটা কমে গিয়েছে, তাপ বর্জন করেছি, ডিকিউটা কমলে ডিএসটাও কমবে, অর্থাৎ এনট্রপির পরিমাণ কমে যাবে। তাহলে এনট্রপির বৃদ্ধি হচ্ছে রাইট সাইডে। তাহলে এনট্রপি যদি আমি কমাতে চাই, তাহলে অবশ্যই এদিকে নিয়ে আসতে হবে। তাপমাত্রা সি এও T2 আছে, ডি এও T2, এবং এটা আমরা কতটুকু কমাবো? আমাদের যেহেতু রিভার্সিবল প্রসেস, এর সাথে আমাকে মিলাতে হবে, সুতরাং এটা অবশ্যই এই এ পয়েন্ট পর্যন্তই কমাতে হবে।
আর ডি এবং এ, তাহলে আমার সি এবং ডি হয়ে গেল। এখন আমাকে আসতে হবে ডি থেকে এ পয়েন্টে যেতে হবে। ডি থেকে যখন এ তে গেলাম আমরা আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গিয়েছি, অ্যাডিয়াবেটিক প্রসেসে গিয়েছি। অ্যাডিয়াবেটিক প্রসেসে এনট্রপির কোনো পরিবর্তন নাই এবং এখানে আমাদের আবার তাপমাত্রা T1 থেকে বেড়ে T1 এ হয়ে গিয়েছে, T1 এ চলে গিয়েছে। এখানে তাপমাত্রা ছিল T2, A1 এ তাপমাত্রা হচ্ছে T1 এবং T1 টা বড়, T2 টা ছোট। এনট্রপির পরিবর্তন প্রত্যেকটা লাইনে, এখানেও এনট্রপি যায়, এখানেও তাই, এখানেও এনট্রপি হচ্ছে এই অবস্থায়। এখানেও যদি 5 হয়, এটাও 5, এটাও 5, অর্থাৎ এনট্রপি কনস্ট্যান্ট এবং তাপমাত্রা T2 থেকে বেড়ে T1 এ চলে গিয়েছে। এই হচ্ছে আমার এনট্রপি ভার্সেস টি গ্রাফ। কার্নোট চক্র থেকে তোমার অনার্সে তোমাদের এই প্রশ্নের অ্যান্সারগুলো দিতে হলে এই গ্রাফগুলো দিতে হবে। তো তোমরা যখন লিখবে তখন এতটা কঠিন হবে না, যেহেতু গ্রাফটা তোমাদের নতুন, হয়তো বুঝতে একটু প্রবলেম হতে পারে। তোমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো কার্নোট চক্রের গ্রাফটা আগে দিতে হবে। এরপরে সেখান থেকে তোমাদের আমি যে নতুন গ্রাফটা এঁকে দিলাম এই গ্রাফটাও দিতে হবে। এই গ্রাফ দুটো আগে এঁকে তারপরে তোমার প্রশ্নের লেখা শুরু করতে হবে। প্রথমে শুরু করবে চেঞ্জ ইন এনট্রপি ফ্রম দ্য লাইন এ বি লাইনে আমার এনট্রপির চেঞ্জ ছিল ds = Q1/T1, যেটা আমি লিখে রেখেছি। AB লাইনে এনট্রপির চেঞ্জ ds = Q1/T1। BC লাইন রুদ্ধতাপীয় পরিবর্তনে এনট্রপির কোনো চেঞ্জ হয় না, সুতরাং ওটা বাদ, তা 0। CD লাইনে আবার চেঞ্জ ইন এনট্রপি from the line CD, change in entropy from the line CD লাইনে এনট্রপির চেঞ্জ কত? CD লাইনে এনট্রপির চেঞ্জ Q2/T2। CD লাইনে এনট্রপির চেঞ্জ Q2/T2। এটাকে DS1 দিতে পারবা, এটাকে DS2 দাও। আর BC এবং DA তে এনট্রপির কোনো পরিবর্তন নাই, এটা লিখে দিবে নো চেঞ্জ ইন এনট্রপি অফ দ্য লাইন BC and DA বিকজ ইট ইজ অ্যাডিয়াবেটিক লাইন। যেহেতু এই দুটো লাইন হচ্ছে রুদ্ধতাপীয় লাইন, সুতরাং এই লাইন দুটোর এনট্রপির কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা এই 4টা পার্টের মধ্যে শুধু দুটো পার্টে এনট্রপির পরিবর্তন পেয়েছি। এবির মধ্যে হচ্ছে ds1 = Q1/T1 আর CD লাইনে ds2 = Q2/T2। তাহলে পুরো চক্রটায় 4টা স্টেপে পুরো সাইক্লিক প্রসেসটায় এনট্রপির চেঞ্জ কত হলো? entropy change in whole cycle. Entropy change in whole cycle. সমগ্র চক্রে এনট্রপির পরিবর্তনটা কত হলো? আমরা প্রথমটাই নিয়েছিলাম Q1/T1, পরেরটা ছিল Q2/T2। Q1 হচ্ছে তাপ গ্রহণ করেছিলাম, এটা বেশি, আর Q2 হচ্ছে তাপ বর্জন করেছিলাম, এটার মধ্যে ছিল Q1/T1 যেটা বেশি, এ থেকে বি তে এসেছিল এনট্রপি বেশি, আর সি থেকে যখন ডি তে গিয়েছিল এটা ছিল Q2/T2, এটা হচ্ছে এনট্রপির পরিবর্তন কম। তাহলে হোল চক্রে এনট্রপির পরিবর্তন যেটা বড় সেটা থেকে যেটা ছোট সেটা মাইনাস করলে হোল চক্রে এনট্রপির চেঞ্জটা বের হয়ে যায়।
এনট্রপি চেঞ্জ ইন হোল সাইকেল, তাহলে Q1 বাই T1 মাইনাস Q2 বাই T2। এটাকে একটা নাম্বার দিয়ে রাখতে পারো। দেখো যেহেতু সাইকেলটা রিভার্সিবল প্রক্রিয়া, যেহেতু since it is a reversible, since it is a reversible cycle, since it is a reversible cycle, যেহেতু এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, তাহলে তাপ গ্রহণ বর্জন যেটাই হোক না কেন, যখন তাপমাত্রা দিয়ে আবার ডিভাইড করবে এনট্রপির পরিমাণ আসবে, তখন দুটো পরস্পর সমান হবে। Q1 বাই T1 আর Q2 বাই T2 যেটা করেছো সেটা পরস্পর সমান হবে রিভার্সিবল সাইকেলে। রিভার্সিবল সাইকেলে এই Q1 বাই T1 এবং এই Q2 বাই T2 এই দুটো পরস্পর সমান হবে। তার মানে কি, since it is যদি এটা একটা রিভার্সিবল সাইকেল হয়, তাহলে Q1 বাই T1 is equal to Q2 বাই T2 হবে। এখন আমরা যে এক নাম্বার দিয়ে রেখেছি সেখানে যদি আমরা ভ্যালুটা বসিয়ে দেই, যে কোনো একটা ভ্যালু যদি তোমরা বসিয়ে দাও, যে ds আমাদের লেখাই ছিল, তাহলে Q1 বাই T1 মাইনাস Q2 বাই T2 এর জায়গায় যদি আমরা Q1 বাই T1 টা বসিয়ে দেই, দুটো কাটাকাটি করে ভ্যালু হয় 0। খেয়াল করো, এনট্রপি চেঞ্জ ইন হোল সাইকেল আমরা বের করলাম Q1 বাই T1 মাইনাস Q2 বাই T2। যেহেতু এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া রিভার্সিবল সাইকেল, সুতরাং Q1 বাই T1 is equal to Q2 বাই T2 হবে। তাহলে Q2 বাই T2 হলে আমরা যদি 1 নং সমীকরণে ভ্যালুটা বসিয়ে দেই, তাহলে দুটো কাটাকাটি করে এর ভ্যালুটা হয়ে যায় 0। অর্থাৎ রিভার্সিবল সাইকেলে এনট্রপির পরিবর্তন 0। বা আমাদের কোশ্চেন যেটা ছিল কনস্ট্যান্ট, দেখাও যে রিভার্সিবল প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে বা এনট্রপি কনস্ট্যান্ট থাকে, আমাদের ওই অংশটা হয়ে গেল। এবং অবশ্যই এখানে তোমাকে গ্রাফ কিন্তু অনার্সে যেহেতু পড়ো, সুতরাং দুটো গ্রাফই আগে এঁকে প্রত্যেকটা গ্রাফের স্টেপ বাই স্টেপ করে তারপরে দিতে হবে। শুধু 4 লাইনে প্রমাণ করে দিলে কিন্তু অনার্সে হবে না। তাহলে আমরা দেখালাম যে রিভার্সিবল সাইকেলের জন্য এনট্রপির পরিবর্তন 0 বা কনস্ট্যান্ট। এখন আমরা যেটা দেখব সেটা হলো ইরিভার্সিবলের ক্ষেত্রে। প্রশ্নের মধ্যে লেখা ছিল, দেখাও যে ইরিভার্সিবল প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন বৃদ্ধি পায়। শো দ্যাট ইন ইরিভার্সিবল প্রসেস এনট্রপি ইনক্রিজেস। এটাও তোমাদের 2019-এর কোশ্চেন, 2019-এ এই কোশ্চেনটা এসছে। যখন অপ্রত্যাবর্তী প্রক্রিয়া করবে তখন আমরা কার্নোট থিওরেমটা আমার লাগবে। কার্নোট থিওরেমটা তোমাদের বলা আছে, সেটা হলো ইফিসিয়েন্সি, কার্নোট ইঞ্জিনের ইফিসিয়েন্সি অন্য সব ইঞ্জিনের চাইতে বেশি, মানে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার এনট্রপি অপেক্ষা বেশি, এফিসিয়েন্সি অপেক্ষা বেশি। এটা তোমাদের কার্নোট থিওরেম মুখস্থ করা আছে, যেটা মুখস্থ করার জন্য বলেছিলাম সেখানে এটা দেওয়া আছে। তো আমাদের এখন এফিসিয়েন্সি রাশিমালা লাগবে। এফিসিয়েন্সি পুরো রাশিমালা আমি তোমাদের ক্যালকুলেট করে ড্র্যাগ করে অঙ্ক করিয়ে এগুলো কিন্তু সব শেষ। তো তোমাদের একটু মনে না রাখলে কিন্তু এগুলো পারবে না। আর প্রত্যেকটা ক্লাসের আগে আমি বলেছি, অবশ্যই যার ক্লাস, যে টিচারের ক্লাস আগের দিন একটু দেখবে, অন্তত যারা করতে চাও ক্লাস, যারা রেগুলার করো, অবশ্যই আগের দিন টিচারের আগের ক্লাসটা একটু দেখে নিবে। তাহলে আমরা করতে যাচ্ছি
ইরিভার্সিবল প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কেমন হয় সেটা দেখতে চাচ্ছি। এটা আমাদের এফিসিয়েন্সি রাশিমালা থেকে লাগবে। তো ধরে নেই যে কোনো ইরিভার্সিবল ইঞ্জিনের একটি কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি হচ্ছে, কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা যেটা করেছি সেটা আগে লিখে নাও। যদি কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি যদি এটা হয়, আমরা প্রমাণ করেছি এটা ইজ ইকুয়াল টু T1 মাইনাস T2 বাই T1। এটা নিয়ে আর কথা বললাম না, তবে শেষ করা যাবে না। আমরা এটা প্রুফ করেছি কার্নো ইঞ্জিনের বা প্রত্যাবর্তী ইঞ্জিনের এফিসিয়েন্সি এটা ইজ ইকুয়াল টু T1 মাইনাস T2 বাই T1। আর অন্য একটা যে কোনো অপ্রত্যাবর্তী ইঞ্জিনের একটা এফিসিয়েন্সি আমরা ধরে নেই এটা প্রাইম। এটার ক্ষেত্রে তোমাকে লিখতে হবে Q1 মাইনাস Q2 বাই Q1। এটাই কিন্তু মূল রাশিমালা, কিন্তু অপ্রত্যাবর্তীর ক্ষেত্রে আমরা Q1 মাইনাস Q2 বাই Q1 এটার পরিবর্তে এটা আমরা দেখিয়েছি, প্রুফ করেছি, এই জন্য আমরা একবারে ওটা লিখে নিয়েছি। এফিসিয়েন্সির সংজ্ঞার মূল সংজ্ঞা হচ্ছে এটা, যতটুকু ব্যয়িত তাপ বাই উৎস হতে গৃহীত তাপ। এটা হচ্ছে কর্মদক্ষতার মূল সূত্র। কিন্তু আমরা কার্নোর চক্রে প্রুভ করেছি Q1 মাইনাস Q2 বাই Q1 ইজ ইকুয়াল টু T1 মাইনাস T2 বাই T1। এটা প্রুভ করেছি, এজন্য আমরা একবারে লিখে নিলাম যে প্রত্যাবর্তী ইঞ্জিনের দক্ষতা এটা ইজ ইকুয়াল টু T1 মাইনাস T2 বাই T1। এটা প্রাইম হচ্ছে অপ্রত্যাবর্তী ইঞ্জিনের এফিসিয়েন্সি, সেটা হচ্ছে Q1 মাইনাস Q2 বাই Q1। এটুকু আমরা একবারে লিখে নিলাম, তোমাদের টাইমও শেষ হয়ে যাবে, আমি শেষ করতে পারবো না। তাহলে আমরা কার্নোর থিওরেম থেকে আমরা জানি যে প্রত্যাবর্তী ইঞ্জিনের এফিসিয়েন্সি, রিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সি অলওয়েজ ইরিভার্সিবল ইঞ্জিনের এফিসিয়েন্সির চাইতে বেশি, অর্থাৎ এটা অলওয়েজ গ্রেটার দেন এটা প্রাইম। এটা হচ্ছে আমাদের কার্নোর থিওরেম। এটা যদি কার্নোর থিওরেম হয় তাহলে তোমার ভ্যালুটা খালি বসিয়ে দাও। কার্নোর এটা হচ্ছে T1 মাইনাস T2 বাই T1 is greater than এটা প্রাইম। আমরা যেটা লিখলাম দুটো সমীকরণ নাম্বার দিয়ে ভ্যালুটা বসিয়ে দিবে, Q1 মাইনাস Q2 বাই Q1। T1 minus T2 by T1 is greater than Q1 minus Q2 by Q1। T1 দ্বারা ডিভাইড করো, দেখো 1 minus T2 by T1 is greater than 1 minus Q2 by Q1। এখন দেখো তোমাদের পরের লাইনে এখানে যদি আমরা একটা মাইনাস দেই, -1, এখানে একটা -1 এক্সট্রা যদি আমরা অ্যাড করে নেই, দুই পাশে একই জিনিস, তাহলে A1 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 বাদ চলে যায়। তোমাদের এই ইকুয়েশনগুলো খেয়াল করতে হবে, কারণ অসমতা এটা ইচ্ছে মতো ইজিক্যাল টু সামনে ইজিক্যাল টু নাই, সুতরাং ইচ্ছে মতো এই পাশ থেকে ওই পাশে আনা যাবে না, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। গ্রেটার দেন দেওয়া আছে মানে এটা অসমতার সূত্রে চলে যাবে। ইজিক্যাল টু থাকলে আমরা যেটা ইচ্ছে মতো এদিক সেদিক এনে প্লাস মাইনাস করে করতে পারি, সেরকম কিন্তু করা যাবে না। তাহলে আমরা এখানে একটা -1 দিয়েছি, -1 দিয়েছি, তাহলে আমার 1 গুলো বাদ হয়ে গেল। তাহলে এখন আমার থাকলো -T2 by T1 is greater than -Q2 by Q1 is equal to মতো বাদ দেওয়া যাবে না বলেছি আমি। এখানে অসমতার মধ্যে গ্রেটার দেন মানে মাইনাস মানে হচ্ছে সেটার সাইড চেঞ্জ করা। তাহলে এটার মধ্যে আমার -Q2 by Q1 আছে,
এটা যদি আমি মাইনাসটা চেঞ্জ করতে চাই, এটা এই পাশে নিয়ে আসতে হবে, এটার মাইনাসটা বাদ দিতে চাইলে এটাকে ওই পাশে নিয়ে যেতে হবে। যেহেতু ইজিক্যাল টু না, সুতরাং এটার ভ্যালু যদি -5 হয়, ওটার ভ্যালু যদি -5 হয়, ইজিক্যাল টু হলে আমরা মাইনাস মাইনাস বাদ দিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু ইজ গ্রেটার দেন, সুতরাং এটার মাইনাস ভ্যালু বাদ দেওয়া যাবে না, জাস্ট চেঞ্জ করে দিতে হবে। মাইনাসটা যদি তুমি বাদ দিতে চাও, দুটো চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমরা মাইনাসটা ছাড়া লিখতে চাচ্ছি, তাহলে Q2/Q1 টা এই পাশে নিয়ে আসবো, T2/T1 টা এই পাশে নিয়ে যাব। দেখো কোনো সমস্যা থাকলে বলতে পারো, কোথাও কোনো সমস্যা হলে লিখতে পারো, তাহলে আমি সেই লাইন আবার করে দিব। তাহলে আমাদের আসলো Q2/Q1 is greater than T2/T1। আমার এসেছে Q2/Q1 is greater than T2/T1। এখন দেখো এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, Q2/T2 Q2/T2 জাস্ট রিঅ্যারেঞ্জ করে লিখলাম। শুধু একটু লাইনগুলো রিঅ্যারেঞ্জ করে লিখো, Q2/T2 minus Q2/T2 minus Q1/T1 greater than 0। Q2/T2 কি জিনিস, Q1/T1 কি জিনিস, পুরো জিনিসটা আমরা আগের প্রশ্নের মধ্যে প্রুফ করলাম, কাজে এটা নিয়ে আর বলছি না। আমাদের Q2/T2 ছিল আমাদের এন্ট্রপি সেকেন্ড অংশে, Q1/T1 ছিল আমাদের প্রথম অংশের এন্ট্রপি। প্রত্যেকটা গ্রাফের সাইকেল ফেজগুলো, প্রত্যেকটা ফেজের এন্ট্রপি আমি আলাদা আলাদা করে তোমাদের আগের প্রশ্নটার মধ্যে বের করে দিলাম, কাজে এখানে আর করছি না। মেইনলি হচ্ছে তোমার এন্ট্রপি যে চেঞ্জ করলে এন্ট্রপির চেঞ্জটা আসলো ইজ গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 মানে হচ্ছে 0-র চাইতে বেশি। আগেরটাই আমরা যেটা প্রুভ করেছি সেটা ছিল ইজিক্যাল টু 0, তার মানে সেটা হচ্ছে 0, 0 মানে কনস্ট্যান্ট। আর এটাই আমরা যেটা প্রুভ করলাম সেটা হচ্ছে গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 মানে 0-র চাইতে বেশি। তাহলে আগেরটা যদি 0 হয়, এটা 0-র চাইতে বেশি, তার মানে হচ্ছে রিভার্সিবলে আমার কনস্ট্যান্ট থাকলো, ইরিভার্সিবলে 0-র চাইতে বেশি আমরা প্রুভ করলাম, তার মানে এটার ইরিভার্সিবলে এন্ট্রপির পরিমাণ বৃদ্ধি পায়। তো প্রশ্ন যেভাবে আছে সেভাবে বাকিটুকু সাজিয়ে লিখবে। আমরা যেটা দেখলাম, প্রশ্নটা ছিল show that entropy remains constant in a reversible process but increases in irreversible process। এই কোশ্চেনটা আমরা প্রুফ করলাম। প্রুফ করার সময় আমি তোমাদের অবশ্যই একটু অন্যরকম করে দিয়েছি, তোমাদের গ্রাফ দুটোই দিতে হবে। দুটো গ্রাফ থেকে প্রত্যেকটা স্টেপ সাইকেলটা আগে, প্রত্যেকটা স্টেপের সাইকেলগুলো আগে ফেজগুলো দেখে, প্রতিটা এবি সমান কত, সিডি সমান কত, বিসি এবং ডি এর মধ্যে যে পরিবর্তন নাই, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রতিটা লিখতে হবে। লেখার পরে এরপরে গিয়ে তোমাদের প্রুফটা তো বেশি বড় না, অল্পই, কিন্তু বুঝতে হলে গ্রাফের স্টেপগুলো বুঝতে হলে তোমাদের সময় লেগে যাবে। এরপরে এখানে যেটা সেকেন্ড স্টেপে যেটা করলাম, এখানে কার্নোর উপপাদ্য লেগেছে। এরপরে তোমাদের এফিসিয়েন্সিগুলো আবার এসছে, যেগুলো আমরা আগে করেছি। তো এগুলো মনে না থাকলে তো অবশ্যই জিনিসগুলো কঠিন মনে হবে। তাহলে আগের প্রতিটা জিনিসই কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসে লাগছে। আমার কিন্তু মোটামুটি তোমাদের চ্যাপ্টার শেষ। নেক্সট ক্লাসে একটা অঙ্ক করিয়ে দিব, ধরো নেক্সট ক্লাসে পড়ে শেষ হবে। নেক্সট ক্লাসে হয়তো অঙ্ক করানোর পরে আমরা অন্য চ্যাপ্টার শুরু করতে পারি। তো তোমরা একটু দেখবে
প্রায় পুরো চ্যাপ্টারের প্রায় সব কিছুই আমি মোটামুটি অনেক কিছুই করিয়েছি, খুঁটিনাটি কিছু বাদ থাকতে পারে, সেটা আমরা আবার অন্য চ্যাপ্টারের পরে কিছু বাকি থাকলে সেটা আমরা দেখব। তাহলে তোমাদের দুটো বড় বড় চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গিয়েছে। এই দুটো চ্যাপ্টার কেউ যদি পুরোটা পড়ে তাহলে কিন্তু 4টা কোশ্চেন ফুল হয়ে যায়। তোমরা কোশ্চেন দেখেছো কিনা আমি তাও জানি না, 2019-এর কোশ্চেনটা দেখো, শুধু আমার এই 2 চ্যাপ্টার থেকে 4টা ফুল কোশ্চেন হয়েছে। দুটো চ্যাপ্টার কেউ যদি ফুল পড়ে তাহলেও তার 4টা ফুল কোশ্চেন মানে কিন্তু অনেক ব্যাপার, 70 থেকে 70% তার এখান থেকেই হয়ে যাচ্ছে, কারণ এই চ্যাপ্টার দুটো অনেক বড়। সবসময় যেরকম হবে তা না, ওই 2019-এ এরকম কোশ্চেন হয়েছিল, এই 2 চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন এসছে, যা যা আছে প্রায় সব কিছু অনেক কিছু উঠিয়ে দিয়েছে। তো যে চ্যাপ্টারটাই পড়তে হবে, এবং এখান থেকে একটা চ্যাপ্টারের যে কোশ্চেন হয় সেটা পরের চ্যাপ্টার মিলিয়ে, যে এই চ্যাপ্টার থেকেই কোশ্চেন হবে সেরকম না, চ্যাপ্টার মিলিয়ে প্রশ্ন হয়। তো কাজেই তোমাদের 4, 5, 6, 7 এরকম করে পড়লে তাহলে তোমাদের তখন ফুল অ্যান্সার হতে পারবে, আর বাকিটা তো হিট। তো আমরা নেক্সট দিন চ্যাপ্টার 7 শুরু করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো। এই চ্যাপ্টারের অঙ্ক বাকি আছে, অঙ্ক আমি নেক্সট দিন করাবো। অঙ্ক করানোর পরে যদি সময় থাকে তখন আমরা চ্যাপ্টার 7 শুরু করব, কারণ তোমাদের অঙ্ক করার অনেক আগ্রহ, যেহেতু ইন্টারে যেহেতু মেনলি তোমরা সিকিউ অঙ্ক দিয়ে করে এসছো। তো এখানে অঙ্ক আসে না তা না, অঙ্ক মাঝে মাঝে আসে, কাজেই করতে হবে। তো নেক্সট ক্লাসে আমি অঙ্কটা করবো, অঙ্কটা করিয়ে দেবো। ওকে, সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।